ও ৳১০০ চুকিয়ে দিয়েছে না? হ্যাঁ, চুকিয়ে দিয়েছে। কিন্তু আরেকজন যে বসেছিল তার ভাড়াটা? বলছে, "আরেকজন বসেছিল? কে বসেছিল?" কেউ বিশ্বাস করছে না। যাক মেয়েকে ডাকে। মেয়েকে ডাকার পরে ঘরের ওপরে কিন্তু একটা সিসি ঠাকুরের ছবি টাঙানো আছে। ওর বাবা-মাও আশ্চর্য হয়ে যাচ্ছে। ওর বাবা মনে করছে হয়তো আমাদের দিয়ে তারাও গেছেন। তারা যখন প্রণাম করছেন তখন সিসি ঠাকুর তাদের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছেন। তো তারা প্রণাম করে উঠতেই সিসি ঠাকুর বলে, "আরে!" তো সিসি ঠাকুর তখন করচ থেকে মানে এই যে কাপড় পরতেন তো কাপড়ের এদিকের এক করচ থেকে মানে কোমরে জড়ানোর থেকে একটা টাকা বের করে দেখান সিকি। যে, "দেখ তো এই টাকাটা চিনতে পারিস কিনা?" তারা তো দেখেই চিনতে পেরেছে যে আপনারা জানেন যে সিসি ঠাকুর অনুকূলচন্দ্রকে নিয়ে আমি যে প্রচেষ্টা করে চলেছি ক্রমাগত, তার আমি বলেছিলাম যে সিসি ঠাকুর অনুকূলচন্দ্রের একটা করে কথা আমি আপনাদেরকে জানাবো এবং আপনারা বিচার করবেন তিনি কে। আজকে একটা নতুন কথা নিয়ে আমি হাজির হলাম এবং সেই নতুন কথাটি কী সে বিষয়ে জানতে নিশ্চয়ই আপনারা উৎসুক হয়ে আছেন। অবশ্যই আমি জানাবো নতুন কথাটা। তো শুরু করি। আমি দেখুন প্রথম কথা একটা কথা বলব যে একটা ফ্যামিলি ছিল জানেন? যে ফ্যামিলিতে বাবা, মা এবং মেয়ে তাদের একটাই মেয়ে বা এক কন্যা। সে হঠাৎ করে চাকরি পেয়েছে আইটি সেক্টরে। এক বড় শহরে। এক বড় শহরে আইটি সেক্টরে চাকরি পেয়েছে তার মেয়ে, একমাত্র মেয়ে। তো আইটি সেক্টরে চাকরি পাওয়ার ফলে এবার চাকরি থেকে ফিরতে রাতও হবে। মানে যাতায়াতের টাইম যা কিছু তা প্রায় রাত হবে। বাড়িটা একটু মোটামুটি দূরে। তো এইবার রাত্রির আইটি সেক্টরের ডিউটি জানেন আপনারা, রাত্রেও ডিউটি পড়ে। অনেক সময় রাত করে ফিরতে হয়। তার প্রথম চাকরি পড়ার পরই রাত্রের দিকেই ডিউটি পড়েছে। রাত্রে একা ফিরতে হবে। এইবার সেই শহর এমন ভালো নয় যে সেই শহরে রাত্রে কোনো মহিলা একা আসতে পারার মতো সাহস করতে পারে। এরকম ভালো অবস্থায় সেই শহরটা নেই। তো এরকম অবস্থায় কি করবে সেটা অবশ্যই লিখিতভাবে। তো আমি এইজন্য এই গল্পটা বা এই ঘটনাটা বলতে চলেছি যে যাতে আপনারা বুঝতে পারেন যে সত্যিই যদি তাকে অন্তরের মধ্যে একান্তভাবে ডাকা যায়, অন্তরের মধ্যে একান্তভাবে স্থান দিয়ে তাকে যদি আকুল মিনতি করা হয় কোনো বিষয়ে বা আকুলভাবে তাকে যদি ডাকা যায়, তাহলে তিনি যে দয়াময়, সেই দয়াল পরম প্রেমময় তিনি যে হাজির হন, তিনি যে আবির্ভূত থাকেন সেই জায়গায়, তিনি যে আপনার সঙ্গে থাকেন, আপনার ডাক শোনেন, তার জ্বলন্ত প্রমাণ আপনারা এই ঘটনাগুলোর মধ্য দিয়ে পাবেন। চলুন ফিরে যাই আমরা ঘটনাক্রমে। তো সেই চাকরিতে জয়েন করেছে। জয়েন করার পর প্রচুর চিন্তা হচ্ছে, তার মা-বাবারও চিন্তা হচ্ছে কিভাবে ফিরবে মেয়ে একা এতটা রাত্তিরে। মেয়েটারও ভয় হচ্ছে, রাত্তিরে একা আসতে হবে। যাই হোক চাকরিতে জয়েন করেছে। ভালো পরিমাণ অফার, চাকরিটা তো আর হেলাফেলা নয়, সেটা তো যে কারুর ভাগ্যে সহজে জোটে না। যথেষ্ট কোয়ালিটি লাগে বা কোয়ালিফিকেশনও লাগে। তো যাই হোক সে চাকরিতে জয়েন করে। জয়েন করার পর কিভাবে আবার ফিরবে? নাইট ডিউটি পড়েছে। নাইটে আ ডিউটি শেষ হয়ে গেছে। ডিউটি শেষ হওয়ার পর কিভাবে ফিরবে এ নিয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়েছে। তো যাই হোক অফিস থেকে বার হয়ে এসেছে। বার হয়ে আসার পর রাস্তায় টোটো পেয়েছে। তো টোটো মতলব অটো পেয়েছে। অটো শহরে তো এখনো মানে কিছুদিন আগে অটোটাই বেশি চালু ছিল। টোটোটা তো রিসেন্টকার বিষয়। অটোটাই বেশি চালু ছিল। অটো ধরেছে। অটো ধরে ঠিকানা বলে দিয়েছে অমুক জায়গায় যাবো। কন্ট্যাক্ট করে নিয়েছে। তো বসেছে অটোতে। বসেছে অটোওয়ালা যথারীতি অটো স্টার্ট করেছে। তো যতটা রাস্তা অটোতে এলো, অটোতে আসার পরে সে মানে মেয়েটা তো ভীষণ রাস্তায় ভয়ে ছিল এবং চোখ বুজে সে একরকম ঠাকুরের নাম জপ করতে এসেছে ভীষণভাবে। একজন মহিলা একদম অন্ধকার রাত্রি এতটা রাস্তা একা আসতে হবে। তারপর অটোতে করে বোঝেন আপনারা এই অবস্থাটা চিন্তা করুন যে কতটা টাফ একটা সিচুয়েশন, কতটা টাফ একটা বিষয় হতে পারে। তো এরকম একটা টাফ সিচুয়েশনে সে একদম মানে ভয়ে খাঁচাছাড়া হয়ে গেছে তার প্রাণ। তো সেই রকম অবস্থায় সে ঠাকুরের নাম, নিজ নাম জপ করতে বাড়ি এসেছে। বাড়ির দোরগোড়ায় যখন চলে এসেছে মানে অটোওয়ালা তাকে বলছে, "ম্যাডাম আপনার বাড়ি আগায়া।" তো তাড়াতাড়ি করে ম্যাডাম ভাড়াটা কোনো রকমে কত ভাড়া? ভাড়া আগেই ঠিক করেছিল। ভাড়াটা তাড়াতাড়ি করে চুকিয়ে দিয়ে দৌড়তে বাড়িতে ঢুকে গেছে। ঠিক আছে? বাড়িতে ঢুকে গেছে। তো বাড়িতে যাওয়ার পর সেই অটোওয়ালাও পিছু চলে গেছে বাড়িতে। তার মা-বাবা দরজায় টোকা মেরেছে। ওর বাবা ছিল। বাবা দরজা খুলেছে। দরজা খোলার পর, "হ্যাঁ, কি ব্যাপার?" "না, এরকম অটোতে এসেছেন আপনার কন্যা এখনই? তো আ ভাড়াটা তো আমাকে চটজলদি দিয়ে এসেছেন কিন্তু ভাড়াটা তো সঠিক দেননি।"
সঠিক দেননি মানে আপনার সাথে কত ভাড়া হয়েছিল? সে এবার ১০০ টাকাই হোক, ২০০ টাকাই হোক, যা হোক ভাড়া হয়েছিল যেটাই। ভাড়াটা তো বলল, "হ্যাঁ, দিয়েও ১০০ টাকা ভাড়া হয়েছিল ম্যাডামের সাথে। তো ১০০ টাকা চুকিয়ে দিয়েছে না?" "হ্যাঁ, চুকিয়ে দিয়েছে। কিন্তু আরেকজন যে বসেছিল তার ভাড়াটা?" বলছে, "আরেকজন বসেছিল? কে বসেছিল?" কেউ বিশ্বাস করছে না। মেয়েকে ডাকে। মেয়েকে ডাকার পর দেখে মেয়ে বলে, "না, আমি তো একাই বসেছিলাম, আর তো কেউ বসেছিল।" বলে, "না ম্যাডাম, আপনি একা নন। আরেকজন বসেছিল বয়স্ক করে।" "বয়স্ক করে? কে বসেছিল বয়স্ক করে? আর তো কেউ ছিল না, অটোতে আমি একাই ছিলাম।" তো ম্যাডাম মানে মেয়েটি বলে, "আমি একাই ছিলাম।" অটোওয়ালা কিছুতেই মানতে চায় না, বলে, "না, একা নয়, আরেকজন বসেছিলেন। আমি মানে অন গড বলছি আরেকজন বসেছিলেন। তো দুজনের ভাড়া তো আপনি তো সেইভাবেই উঠেছেন না। আপনি উঠলেন যখন তখন থেকে দুজনেই এসেছেন একসাথে, দুজনেই এসে উঠলেন। এবার আপনি ভাড়া করেছেন, তার মানে আপনাকে তো দুজনের ভাড়াই দিতে হবে।" তারপরে ঘরের ওপরে কিন্তু একটা সিসি ঠাকুরের ছবি টাঙানো আছে। ওর বাবা-মাও আশ্চর্য হয়ে যাচ্ছে। ওর বাবা মনে করছে হয়তো আমাদেরকে চিট করছে বা রাত্রে এই ভাবছে বদমাইশ লোক হয়তো। কিন্তু অটোওয়ালাও অন গড সার্চ বলছে। কেননা সে তো তারপরে এইরকম কথা কাটাকাটির মাঝে হঠাৎ অটোওয়ালা ঘরের ওপরে দেখেছে, ঘরের ওপর দিকে সিসি ঠাকুরের ফটোটা টাঙানো আছে। বলছে, "এই তো এই ভদ্রলোক ছিল। এই ভদ্রলোক বসেছিল।" তারা শুনে অবাক, তাদের লোম খাড়া হয়ে গেছে। শিশি ঠাকুর বসেছিল তাদের সাথে। চিন্তা করুন আপনারা। এবার আসি সেকেন্ড আরেকটা ঘটনা। এক দম্পতি সেই সময়কার দিনে মানে অনেকদিন আগেকার সেই সময়ের দিনে যখন ট্রেনে দেওঘর যাতায়াত করা যেত, দেওঘরে ঠাকুরবাড়ি পৌঁছানো যেত ট্রেনে করে। তো ট্রেনে করে এক দম্পতি ঠাকুরবাড়ি যাচ্ছেন। এবার ঠাকুরবাড়ি যেতে তখন বেশ সময় লাগতো। ট্রেন তো তখন কয়লার ইঞ্জিন, অনেক ধীরে ধীরে চলতো, প্রচুর সময় লাগতো। তো সেই তখনকার দিনে ট্রেনে করে তারা যাচ্ছেন, সঙ্গে তাদের বাচ্চা আছে, মানে বাচ্চা শিশু, কোলের বাচ্চা রয়েছে সঙ্গে, কিন্তু হালকা হালকা আদা আদা কথা বলতে পারে সেরকম একটা বাচ্চা রয়েছে। তো তারা যাচ্ছেন, যেতে যেতে মাঝপথে এক জায়গায় কি হয়েছে, তখন বেশ ধীরে চলতো ট্রেন, এখনকার মতো এত স্পিডি না, ধীরে চলতো এবং অনেক সময় লাগতো। মোটামুটি দেওঘর পৌঁছাতে সারা রাত লেগে যেত। কলকাতা থেকে দেওঘরে তখন প্রায় সারা রাত বা একদিন এরকম দূরত্ব ছিল। তো সেই একটা দিন পুরো সময় লেগে যেত। চললো, যেতে চলতে মাঝপথে তাদের বাচ্চাটা প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে, জল পিপাসা পেয়েছে। কিন্তু কথা হচ্ছে ওই দম্পতি জলের বোতল কিন্তু সঙ্গে নিয়ে আসেনি, যেহেতু ফালতু বোঝা হবে ভেবে তারা জলের বোতল সঙ্গে আনেনি। এবার বাচ্চাটি ছটফট করছে, এতটাই তৃষ্ণা পেয়েছে যে বাচ্চাটি ছটফট করছে কোনো রকম, হয়তো এক এক সময় মানে এতটাই তৃষ্ণা পেয়েছে বাচ্চা নেতিয়ে পড়ছে, এরকম হয়ে যাবে। তো দম্পতিও সেই সময় আকুলভাবে কি করবে খুঁজে পাচ্ছে না, ওই অত ভিড় ট্রেনের মধ্যে কোথায় পাবে জল, আশপাশের কোনো লোকজনের কাছেই সেরকম কিছু দেখতে পাচ্ছে না যে তার কাছে সাহায্য চাইবে। তো সেই রকম অবস্থায় আকুলভাবে মানে কি বলবো, ভেতরে একটা উদ্বেগ থাকলে যা হয় সেই রকম উদ্বেগ নিয়ে তারা ট্রেনের মধ্যে ছটফট করছে। মা বাবা যে কি করে, যে বাচ্চাটাকে কোনো রকমের মানে জিয়ে রাখতে চাইছে। তো সেই রকম অবস্থায় হঠাৎ দেখে এক ডাবওয়ালা এসে হাজির। ডাব চাই ডাব, ডাব চাই ডাব করে তারা ডাব বিক্রি করছেন। সেই ডাবওয়ালা ডাব বিক্রি করতে তাদের কাছে এসে, "ডাব চাই বাবু, ডাব চাই?" "হ্যাঁ হ্যাঁ, ডাব দাও তো, ডাব দাও তো।" তারা একটা ডাবের জল মানে একটা ডাব কিনে বাচ্চাটাকে সেই খাওয়ায়, তারপর রেহাই হয়। তো তারপর নিশ্চিন্তে ট্রেন চলে গেছে দেওঘরে চলে গেছে। দেওঘরে যাওয়ার পর তারা সেদিনটা তো রাত্রিরে রেস্ট নিয়েছে। পরের দিন সকালবেলা যখন শিশি ঠাকুরের কাছে তারা প্রণাম করতে যায়, পরপর যেমন প্রণাম হয়, লোকজনের ভিড় থাকে, যে শিশি ঠাকুর বসতেন পার্লারে, তো সেই সময় প্রচুর লোকজন, শিশি ঠাকুর যখন বসতেন প্রচুর লোকজন যেত তার কাছে, অনেকেই প্রণাম করতো, অনেক ভক্তজন। তো সেরকম লাইন দিয়ে তারাও গেছেন। তারা যখন প্রণাম করছেন তখন শিশি ঠাকুর তাদের দিকে তাকিয়ে মিটি মিটি হাসছেন। তো তারা প্রণাম করে উঠতেই শিশি ঠাকুর বলে, "আরে এইবার একটা ঘটনা বলি, ট্রেনে যেহেতু ডাবওয়ালা ১ টাকা তাদের প্রাইস ছিল ডাবের সেই সময়, ঠিক আছে, তারা ডাবটা কিনেছিলেন ১ টাকা প্রাইস দিয়ে। তো শিশি ঠাকুর তখন করচ থেকে, মানে যে কাপড় পরতেন, তো কাপড়ের এদিকের এক করচ থেকে মানে কোমরে জড়ানোর থেকে একটা টাকা বের করে দেখান শিখি, যে, "দেখ তো এই টাকাটা চিনতে পারিস কিনা?" তারা তো দেখেই চিনতে পেরেছে, যে শিশি ঠাকুরকে বলছে, "ঠাকুর, এই টাকাটা আপনি কোথা থেকে পেলেন? এটা তো ট্রেনে ডাবওয়ালাকে দিয়েছিলাম। এটা তো ট্রেনে ডাবওয়ালাকে দিয়েছিলাম। এটা আপনি কোথা থেকে পেলেন?" তো শিশি ঠাকুর বলে, কিছুক্ষণ একটা সুমধুর হাসি দেন। তারপর তিনি বলেন যে, "রাস্তাঘাটে বিপদে পড়লে সোনা, এগুলো নিয়ে আসতে হয় সঙ্গে। কারণ কখন কি প্রবলেম হবে না হবে এগুলো চিন্তা ভাবনা করে সবকিছু সঙ্গে রাখতে হয়, সচেতন হতে হয়, যে যেখানে যাব কি কি প্রয়োজন হতে পারে এগুলো সব কালেক্ট করে সঙ্গে রাখতে হয়।" তাহলে এবার আপনারা বিচার করুন, ওই ডাবওয়ালা কে ছিলেন? দুটো ঘটনা আপনাদের বললাম, আশা করি আপনারা শিশি ঠাকুরকে
উপলব্ধি করতে পারবেন। যারা ভক্ত আছেন তারা তো পারবেনই, এবং যারা ভক্ত নন, জাস্ট উৎসাহ চলেই আমার এই ভিডিও দেখছেন, তারাও একটু বিচার করবেন ভালোভাবে। জয়গুরু। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, রসে থাকুন, এবং উত্তরোত্তর সেই উৎসমুখে ধাবিত হন। আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি হোক সবার। জয়গুরু। বন্দে পুরুষোত্তম।